নমস্কার। ক্যাম্পাস প্লাসের নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। এর ঠিক আগের যে প্রতিবেদনটা সেটা ছিল প্রাক বাজেট একটা পর্যবেক্ষণ, এবং আহ, প্রফেসর ঈশিতা মুখোপাধ্যায় সেই এপিসোডে এসেছিলেন। এসে মোটামুটি যা বলেছিলেন তার বহুলাংশেই আজকে দেখা গেল মিলে গেছে। কোথায় মিলেছে সেটা তো একটু পরেই বলছি। তার আগে একটা বলে নেই যে এই যে সারাদিন ধরে টিভিতে তো এই বাজেট নিয়ে তো অনেক আলোচনা হলো। কে কোথায় কত ছাড় পাবে বা না পাবে, এই সমস্ত ব্যাপার, বা কোথায় কোথায় কতটা কি স্কিম হয়েছে সেগুলো তো সব অলরেডি আপনারা জেনেই গেছেন। কাজেই এখন যে আলোচনাটা সেটা কিন্তু লার্জার পার্সপেক্টিভ নিয়ে আলোচনা। এটা কিন্তু কোনো পার্টিকুলার স্কিমে কে কোথায় কতটুকু ছাড় পেয়েছে সেইটুকু নিয়ে আলোচনা করার জন্য কিন্তু এটা বসা হয়নি। তা আলোচনার আগে একটু বলে রাখি যে সারাদিন ধরে যে প্রাক বাজেট যে আলোচনা শুনছিলাম টিভিতে, তাতে কর্পোরেট সেক্টরের আবেদনগুলো যেন, মানে প্রার্থনাগুলো যেন কানের কাছে বাজছে যে ইম্পোর্ট ডিউটি যদি কমানো হয় তাহলে ভিয়েতনামের মতো ভারতও এক্সপোর্ট করতে পারে। তারপর কেন্দ্রীয় সরকার যে তার কর্মচারীদের জন্য যে বিশাল বিশাল যে সমস্ত প্যাকেজ দেয়, এবং তার ফলে প্রাইভেট সেক্টরে কর্মীর খরা চলছে। তারপরে আহ, এই সমস্ত নানা রকম ব্যাপার, মানে তারপরে কেন যে ইনকাম ট্যাক্সের বেসটা আরও বড় করা হচ্ছে না, এই ধরনের ব্যাপার। তা যাই হোক, তার একটা অ্যান্টি ক্লাইম্যাক্স তো হয়েছে, তাই একটা উল্টো কথাও তো শুনতে পেলাম। এইগুলো সমস্ত আলোচনা করার জন্যই আজকে আমাদের মধ্যে দ্বিতীয়বারের জন্য উপস্থিত হয়েছেন আহ, শ্রীমতী ঈশিতা মুখোপাধ্যায়, প্রফেসর অফ ইকোনমিক্স ডিপার্টমেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি। প্রফেসর মুখোপাধ্যায়, আপনাকে আরেকবার স্বাগত জানাই। নমস্কার। তো প্রথমেই বলবো যে কোনো স্কিমে কে কত টাকা কি ছাড় পাচ্ছে বা না পাচ্ছে সেই ব্যাপারটা তো অলরেডি বহু চর্চিত হয়ে গেছে, আর আলোচনা করার লাভ নেই। আপনি আগে বলুন যে এই যে বাজেটের মধ্যে লার্জার পার্সপেক্টিভ আপনি কি কি দেখতে পেয়েছেন। নমস্কার। আমি আগে কয়েকটি কথা বলেছিলাম যে এই বাজেটে মূলত লোকে তাকিয়ে আছে যে এই বাজেটে আমাদের জাতীয় উৎপাদন বৃদ্ধির হার, জিডিপি, বা আমাদের উৎপাদন বৃদ্ধির দিকে কোন দিকে দিক নির্দেশ করবে, কর্মসংস্থান এবং আমাদের আহ, এই যে মানুষের জীবন জীবিকার জন্য যেগুলো প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে স্বাস্থ্য, শিক্ষা
মানুষের এইগুলোর দিকে কতটা দিক নির্দেশ করবে। আর আমাদের আহ, অতীতের পরিসংখ্যান তো দেখিয়েছিলই যে ভোগব্যয় কমে গেছে, সুতরাং চাহিদা বাড়ানোর জন্য আয়কর ছাড়ের একটা কথা ছিল। এগুলো আগেই ছিল কথা। সেই অনুযায়ী এই যে আয়কর ছাড়ের যে নতুন কাঠামোটা আমরা পেলাম, নতুন কাঠামোটা শুনতে মনে হচ্ছে যে 12 লক্ষের কম যারা আয় করেন তাদের কোনো ট্যাক্স তাদের দিতে হবে না। সুতরাং আমাদের কিছুটা ভোগব্যয় তাদের বাড়ানোর সুবিধা হলো, কারণ তাদের হাতের আয়টা বাড়বে। আর আমাদের একটু মনে রাখতে হবে, আমাদের দেশে কিন্তু 80% বেতনভোগী মানুষ, যারা স্যালারিড, তারা এই স্ল্যাবের নিচেই পড়ে, বেশিরভাগ মানুষ এর মধ্যে পড়ে। কিন্তু আবার এটাও ঠিক, আমি আগের দিনই বলেছিলাম যে আমাদের প্রত্যক্ষ কর থেকে যা আয়, এবারও আমরা যা হিসেব দেখলাম, যা রাজস্ব আয়ের যা খতিয়ান সরকার দিয়েছে, তাতে আহ, কর বাবদ আয় এবং কর ছাড়া আয়, কর বহির্ভূত আয়, রাজস্ব মেটানোর জন্য কিন্তু মার্কেট বড়োইং বা ঋণের দিকেই বেশি ঝুঁকেছে সরকার। কর বাবদ আয় যদি বলি, আয়কর বাবদ আয়ের থেকে জিএসটি বা পণ্য পরিষেবা করের আয় কিন্তু বেশি। আর আমি যদি বলি একটা টাকা কোথা থেকে আসছে, তার মধ্যে কিন্তু পণ্য পরিষেবা কর এবং কর্পোরেট কর, এই দুটোর সমান সমান আমি জায়গা দেখতে পাচ্ছি। অথচ যে করের যে কাঠামোটা আমরা পেলাম, লোকে আজকে খুব চিন্তিত ইনকাম ট্যাক্সের স্ল্যাবটা নিয়েই। এটাই এটাই লোকে আগে থেকেই এই বাজেটে কথা বলছিল, সব সময় এটা নিয়েই কথা হচ্ছে। কিন্তু একটা ব্যাপার দেখলাম, রেট যেগুলো আছে না, আমাদের স্ল্যাবের একটু এদিক ওদিক হলো, যে 0 থেকে 3টা, 0 থেকে 4 হলো, 3 থেকে 7টা, 4 থেকে 8 হলো, 8 লক্ষ টাকা হলো, 8 থেকে 12 হলো, 7 থেকে 11, 11টা, 8 থেকে 12 হলো, এরকম হলো আগের থেকে। কিন্তু এই কত শতাংশ কর অর্থাৎ 24 লাখের বেশি যাদের আয়, আগেও তারা 30% দিত, এখনো তারা 30%ই করটা দেবে। অর্থাৎ উচ্চ আয়ের থেকে বেশি হারে কর না নিলে কিন্তু কর সংগ্রহটা বাড়বে না। অর্থাৎ এই যে পদ্ধতিটা, যে পদ্ধতিতে এই কর কাঠামোর আয়কর কাঠামো পরিবর্তন হয়, এই কাঠামো থেকে বৃহৎ অর্থে অর্থনীতিতে প্রভাব ফেলার জন্য কতটা কাজে দেবে, ভীষণ ছোট্টভাবে একটা আহ সংস্কার করা হলো, ভীষণ ভীষণ অতি ক্ষুদ্র একটা সংস্কার। কাজে এই সংস্কার কতটা কাজে আসবে সেটা বলা যাচ্ছে না। আরেকটি বিষয়, দ্বিতীয় আরেকটি বৃহত্তর বিষয় বলবো, সেটা হচ্ছে যে আমাদের যে বাজেট ঘাটতি, যে ফিসকাল ডেফিসিট, যেটা আর্থিক ঘাটতি, সেটা 4.4 বলা হয়েছে তো মোট জাতীয় উৎপাদনের। কিন্তু ওখানে তলায়, বাজেট একটা গ্লান্সের তলায় লেখা রয়েছে এটা অনুমোদিত, অনু অনুমান করা, আনুমানিক যে জাতীয় আয়, জাতীয় উৎপাদন বৃদ্ধি করবে 10% হারে বাড়লে তবেই ওটা 4.4 শতাংশে দাঁড়াবে। অর্থাৎ আনুমানিক হারের উপর আমি বৃদ্ধিটা করছি, আমার প্রকৃত এখন যা বৃদ্ধির হার, সেটার উপরে আমি প্রজেকশনটা রাখছি না। এই জায়গাটা 4.4-এ আর্থিক ঘাটতিকে বেঁধে নাও রাখা যেতে পারে। সামগ্রিকভাবে বাজেটকে বলবো যে এটার আয়ও কম, ব্যয়ও কম। সুতরাং যেটাকে একটু সংকুচিত বাজেট বলা হয়, যে বাজেটগুলোকে, এটি একটি সংকুচিত বাজেট। মানে আয়ের পথও কম, ব্যয়ের পথও কম। ব্যয় তো অনেক জায়গাতেই একই রয়েছে, ব্যয় বরাদ্দ অনেক ক্ষেত্রে। সুতরাং আসলে যদি আমি মুদ্রাস্ফীতি ধরি, মূল্যবৃদ্ধি ধরি, প্রকৃত ব্যয় বরাদ্দ কমবে। কাজে আয়ও কম, ব্যয়ও কম, একটু সংকোচমুখী এই বাজেট। এই হচ্ছে সামগ্রিকভাবে এই বাজেটের দৃষ্টিভঙ্গি।
প্রফেসর মুখোপাধ্যায়, বলুন। বাজেটে সময়তে অনারেবল ফিনান্স মিনিস্টার থিম অফ দ্য বাজেট বলতে গিয়ে বলেছেন তার সামনে ছিল পাঁচটা লক্ষ্য। এক হচ্ছে টু অ্যাক্সালারেট গ্রোথ, দুই হচ্ছে সিকিওর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, তিন ইনভিগরেট প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট, চার আপলিফট হাউসহোল্ড সেন্টিমেন্ট, পাঁচ এনহ্যান্স স্পেন্ডিং পাওয়ার অফ মিডল ক্লাস। এখন আজকে যেটা এনহ্যান্স মিডল ক্লাস পারচেজিং পাওয়ার, তা সেটা করতে গিয়ে দেখা গেল যে এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রাল যে গ্র্যাজুয়েট লেভেল যে পরীক্ষাতে যারা ডাইরেক্ট যে ইন্সপেক্টর গ্রেডের যে যারা নিউ রিক্রুট, আজকে দেখা যাচ্ছে তাদের বেতনটাই মোটামুটি বছরে 12 লাখ টাকা। তো এইটা মানে ডু ইউ থিঙ্ক দিস ইজ টু লিটল? আমি তো প্রথমেই বললাম যে এটা ভীষণ আচ্ছা, ক্ষুদ্রতম একটি বিষয়। আচ্ছা। কারণ মধ্যবিত্তদের মধ্যে যে নিম্ন মধ্যবিত্ত অংশ, একেবারে তাদের ক্ষেত্রেই এইটি করা হয়েছে। এবং নিম্ন মধ্যবিত্ত অংশের মধ্যে আবার বেতনভোগী অংশটা কিন্তু কম। যারা ইনকাম ট্যাক্স রিটার্ন দেন, এরকম বেতনভোগী অংশ কিন্তু খুবই কম, খুবই এই কম যে মানুষ। এই যে সব আলোচনাটা করছিলাম, যে ধরুন কারা এতে, এতে যারা সরকারের কাছে যারা বেতন নেন সরকারি বা আধা সরকারি তাদের কথা বোঝা গেল, কিন্তু বিভিন্ন যে প্রফেশনালস আছেন তাদের ইনকাম এদের থেকে হয়তো 10 গুণ বেশি, কিন্তু আহ কিন্তু তাদের তো ট্যাক্স নেটে অথবা এগ্রিকালচারে যারা হিউজ ইলেকট্রিসিটি মানে সাবসিডি পাচ্ছেন, ব্যাংকের লোন পাচ্ছেন, তা সেগুলো তো ট্যাক্সের আওতার বাইরে চলে গেছে। এতে এই যে ব্যাপারটা হলো, আপনার কি মনে হয় যে এই সব ব্যাপারেও কিছু করা দরকার ছিল? না, আসলে আমাদের একটি বিষয়, একটি আরেকটি করের, প্রত্যক্ষ করের জায়গা আমাদের সরকার কোনোদিনই এটা চিন্তা ভাবনা করলো না। আগেও একটু আলোচনা হয়েছিল, সেটা হচ্ছে সম্পদের উপর কর। সম্পদের উপর কর, উত্তরাধিকার সূত্রে যে সম্পদ মানুষ লাভ করে তার উপর কোনো কর নেই। ধরুন যিনি কাজ করছেন, তার থেকে তার একটা বরাদ্দ আছে, তার অধিকার আছে তার আয়ে। কিন্তু যে কাজ তিনি করেননি, তার পূর্বপুরুষের আহ, কাজের ফল, সেই ফল কেন তিনি ভোগ করবেন? সুতরাং যার পারিবারিক আয় আছে, যার পারিবারিক সম্পত্তি রয়েছে, তাকে তো একটু আহ, অসমান জায়গায় ফেলে দেওয়া হলো তার মতন যে আরেকজন যে সক্ষম মানুষ। সুতরাং সম্পত্তির কর আমাদের এখানে নেই, দেওয়া হয় না। সম্পদের ওপর কর বা উত্তরাধিকারের ওপর কর এবারে ভীষণ কথা হয়েছিল, নানা জায়গায় কথা হচ্ছে, নানা দেশে কিন্তু এর ওপরে কর চাপানো হচ্ছে। এটা সরকারের একটা প্রত্যক্ষ করের একটি সূত্র। সেই সূত্রকে আমরা ধরলাম না। আমরা যেটা করলাম, এবং ছাড়াও আরেকটি বিষয় হলো যে আমরা অনেক গিগ ওয়ার্কারদের, আমরা অনেককে বলা হলো, অনেক এরকম শ্রমজীবী মানুষকে ই শ্রম পোর্টালের মধ্যে আনা হবে। ই শ্রম পোর্টালের মধ্যে এর আগেও আনা হয়েছিল, কিন্তু এখনো সরকার বলেনি এই ই শ্রম পোর্টালের পরবর্তীকালে তাদের হিসেব তো হলো, এরপর কি হবে। আচ্ছা, এই রেজিস্ট্রিকৃত যে শ্রমজীবী মানুষ, তাদের কি হবে এটা সরকার আমাদের জানায়নি, এবারও জানালো না। আচ্ছা। কর্পোরেটকে তো ধরুন দেশি এবং বিদেশি কর্পোরেটের জন্য তো বিভিন্ন ধরনের ট্যাক্স স্ল্যাব তো করা আছে। তা 40 থেকে এখন আপাতত ট্যাক্স হুম। তা চলে এসছে 25-এ, যেটা ইন্ডিভিজুয়াল যে ইনকাম ট্যাক্স তার প্রাইম রেটের থেকে অনেক কম। তাই এই যে কর্পোরেটরা যে বেনিফিট পাচ্ছে অনেক কম। তার কর্পোরেটরা যে বেনিফিট পাচ্ছে সেই বেনিফিটটা রিটার্ন কি হচ্ছে, যে তাদেরকে তাদের জন্য কি কোনো লেজিসলেশন দরকার আছে? না হয় R&D অথবা নিউ প্রজেক্ট ওপেন, না হলে এই যে প্রায় 5-6 লাখ কোটি টাকা যে যে গভর্নমেন্টের হাত থেকে বেরিয়ে গেল, সে 5-6 লাখ কোটি টাকার কি লাভ হলো? দেখুন, আমরা গত 1 বছর, 2 বছর, 3 বছরে কোনো লাভ বিশেষ দেখিনি, কারণ বেসরকারি বিনিয়োগ বাড়েনি। আমাদের
এবারও বীমা ক্ষেত্রে 100% খুলে দেওয়া হলো বিদেশি বিনিয়োগের কাছে। বিদেশি বিনিয়োগ তো আসছে না। এবং বেসরকারি বিনিয়োগ, আমাদের বিনিয়োগের জায়গাটা একেবারেই কিন্তু বাড়ছে না। এবং যে জন্য আমাদের ম্যানুফ্যাকচারিং এর ওপর আয়টা আমাদের আস্তে আস্তে সেখানে উৎপাদনের শ্লথগতি আমরা দেখছি। মন্দা সরাসরি না বললেও আমরা শ্লথগতি বলতে পারি। আমরা তো দেখিনি যে এখানে তাদের বিনিয়োগ সেভাবে বেড়েছে। যেভাবে বিনিয়োগের ফলে শিল্পে উৎপাদন হচ্ছে, শিল্প উৎপাদন এবং পরিষেবাতে যদি তা রূপান্তরিত না হয়, তাহলে তাদের খরচ বা তাদের ব্যয় নিয়ে দেশের মানুষের কি মাথা ব্যথা বা দেশের কি মাথা ব্যথা। এই যে এইটাই আমাদের ফিনান্স মিনিস্টার বলছেন, সরকারের সরকারের লাভ কতটা কি হবে আমাদের এই জায়গায় কোনো ধারণা নেই। যদিও কর্পোরেট কর আর বললাম তো জিএসটি সমান সমান যায়, কাজেই কর্পোরেটরা যা দেন সাধারণ মানুষ তার সমান সমান অংশই 1 টাকার মধ্যে দেন, সরকারের 1 টাকা আয়ের মধ্যে। তা এই যে বিনিয়োগ যে বাড়ছে না, এটা কারণটা কি বলে মনে হচ্ছে? যে এখানে তো ট্যাক্সের তো কোনো ব্যাপার বলে তো মনে হয় না, কারণ আমাদের যে তা দিয়ে তো হয় না। আসলে বিনিয়োগটা বাড়ে যখন এবারে সরকার বলেছে ইজ অফ ডুইং বিজনেস বলেছে সরকার। আহ, কিন্তু আসলে যেখানে রিস্ক থাকে, যেখানে ঝুঁকি থাকে, সেখানে বিনিয়োগ কম হয়। আর আমাদের দেশের অর্থনীতির এখন বিনিয়োগে ঝুঁকি আছে, ঝুঁকিপূর্ণ অর্থনীতি। তার কারণ এই অর্থনীতিতে শ্লথগতি, এই অর্থনীতিতে আমাদের যে জাতীয় উৎপাদন বৃদ্ধির হারে শ্লথগতি দেখা যাচ্ছে। এখানে যেটা ক্যাপাসিটি ইউটিলাইজেশন, অর্থাৎ আমার যে ক্ষমতা যা রয়েছে দেশের মধ্যে তা ব্যবহার করার আহ, ব্যবহার করার আহ, তুলনামূলকভাবে কম ব্যবহৃত হচ্ছে। মানুষ বেকার এখানে, সুতরাং পুঁজির যোগান নেই, মানুষের সঞ্চয় কমছে, সুতরাং পুঁজির যোগান নেই। এবং শ্রমজীবী মানুষ যারা, তারা যেভাবে তারা বেকারত্ব, এবং এটা নয় যে দক্ষ শ্রমিক অনেক বেকার আছে, এটা ঠিক। কিন্তু আবার আমার এখানে একটি উৎপাদনে যে ঝুঁকি আছে, যে ঝুঁকি, সেই ঝুঁকির পরিমাণ, আর্থিক ঝুঁকির পরিমাণ অনেক বেশি। জমি জমিও সমস্যা, সুতরাং সবকিছু নিয়েই তো এখন দেশের উৎপাদনে সমস্যা। সুতরাং ঝুঁকিপূর্ণ জায়গায় বেসরকারি বিনিয়োগ আসবে না। সেখানে সরকার যদি হাত বাড়িয়ে দিত, সরকারি বিনিয়োগ আসতো। এবং সরকারি বিনিয়োগ যদি বেসরকারি বিনিয়োগের সাথে হাত ধরে কোথাও আহ শিল্প স্থাপন করতে না পারে, তাহলে এই ছাড় আদতে কোনো কাজে আসবে কিনা তা জানি না। প্রফেসর মুখোপাধ্যায়, বেশিরভাগটাই আমরা দেখেছিলাম আগের বার যে ফাটকা বাজারে চলে যায় এটা, কিন্তু দীর্ঘমেয়াদী দেশের জন্য কাজে আসে না। বলুন। একটা প্রশ্ন করতে হচ্ছে যে ভিয়েতনামে যে এক্সপোর্ট, সেটা ভারতে প্রায় বরাবর। তা ভিয়েতনামকে আউটসোর্সিং হুম। কান্ট্রি হিসেবে অনেকেই এখন ব্যবহার করছে। তা ভারত বিং এ হাই ট্যালেন্ট ইকোনমি, তা সেক্ষেত্রে ভারত কেন অটোমেটিক প্রেফারেন্স হচ্ছে না? তার কারণ আমাদের এখনো বৈদেশিক বাণিজ্যে অংশ খুব কম। সারা দেশের মধ্যে আমরা কম্পিট করি অনেকগুলো দেশের সাথে, এবং আমাদের অনেকগুলো দেশের সাথে কম্পিট করি। আর আমাদের, যদি আমরা এই গতকালের আর্থিক সমীক্ষাতেই আছে, আমাদের যেমন তুলোর যে রপ্তানি, তা ক্রমাগত কমে গেছে। অন্যান্য জায়গায় আমাদের মোট যে রপ্তানি বাজার কিন্তু খুব খারাপ, ভীষণভাবে রপ্তানি পড়ে যাচ্ছে আমাদের। সমীক্ষাতেই আছে যে আমাদের বৈদেশিক বাণিজ্যে আহ, আমাদের খুব ভালো অবস্থা নয়। সুতরাং শুধু ভিয়েতনাম কেন, আমাদের অন্য জায়গাতেও আমরা
খুব ভালোভাবে রপ্তানির বাজার ধরে রাখতে পারছি না। আমাদের তাহলে চাহিদা কমছে, আমাদের তাহলে চাহিদা যে যে কমছে তা বিশ্ব বাজারের জন্য কি? তাহলে কি আপনি কি হ্যাঁ, বলছেন যে বলুন। ভারতের যে অর্থনীতি সেটা এখনো খুব প্রটেক্টেড ইকোনমি? প্রোটেক্টেড বলবো না, আমরা তো বৈদেশিক বাণিজ্যের ওপর নির্ভর করেই 91 সাল থেকে চলছি। কিন্তু তখন আমাদের যা রপ্তানি ছিল, তার থেকে রপ্তানি এবং যা আমদানি ছিল আমাদের বৈদেশিক বাণিজ্যে, তার অংশ ক্রমাগত কমতে কমতে যাচ্ছে। এবং এখন কোভিডের পরে, আমি আগের দিনই বলেছিলাম অন্যান্য দেশগুলো খুব রক্ষণাত্মক হয়ে গেছে। সেই রক্ষণাত্মক জায়গা থেকে অন্যান্য দেশ যে যার নিজের দেশের ভেতর চাহিদা বৃদ্ধির চেষ্টা করছে, বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভরতা কমাচ্ছে। আমরা এটা দেখছি কোভিডের পর থেকে এই জায়গাটা, এই প্রবণতা এসেছে। আমাদের দেশ এখনো পর্যন্ত আমাদের দেশের অভ্যন্তরীণ চাহিদার দিক, বৈদেশিক বাণিজ্যের দিকে তাকিয়ে আছে। সুতরাং অন্যান্য দেশ যেভাবে চলছে, আমাদের দেশের বাণিজ্য সেই দিকে তাকিয়ে তার বাণিজ্য নীতি বা দেশের ভেতরের চাহিদা বৃদ্ধির নীতি সেইভাবে হচ্ছে না। আর একটা কথা বলে দেশের এই মানুষের হাতে আয়, চাহিদা কি করে বাড়বে? বলুন। আরেকটা জিনিস জিজ্ঞাসা করি যে ধরুন যে বেসিক কাস্টমস ডিউটি অনেক জায়গাতেই ছাড়ও ঘোষণা হয়েছে, যে যে সমস্ত লাইফ সেভিং ড্রাগসের ওপর হয়েছে সেটা ছেড়ে দিলাম, কিন্তু এছাড়াও বিভিন্ন রকম ইলেকট্রনিক্স থেকে শুরু করে হুম। আরও নানা রকম জিনিসের ওপরে যে বেসিক কাস্টমস ডিউটিতে যে ছাড় ঘোষণা হয়েছে, তাই এতে কি ট্রেডিং বৃদ্ধি পাবে না ম্যানুফ্যাকচারিং বৃদ্ধি পাবে? না, এতে ম্যানুফ্যাকচারিং এর খরচটা কিছুটা কমতে সাহায্য করবে। তার কারণ এইগুলো অনেকগুলোই উপাদান বা কাঁচামাল হিসেবে আমাদের আহ, আহ, পণ্য তো উৎপাদনে কাজে লাগে। আমরা ভীষণভাবেই আমাদের উৎপাদন আহ, আমদানি নির্ভর, আহ, কাঁচামালের উপর নির্ভর করে বা উপাদানের উপর নির্ভর করে। এর অনেকগুলোই এই সেই উপাদান হিসেবে কাজে লাগে। সুতরাং তাতে আমাদের উৎপাদনের খরচ কিছুটা সামাল দেওয়া যাবে, কিছুটা সেখানে সামান্য করা হবে। তবে আবারও বলছি, এই যাই হয়েছে সবই খুব সামান্য। এর প্রভাব অর্থনীতিতে পড়তে অনেক সময় লাগবে। আচ্ছা, এর অর্থ কি এই যে ভারতের সঙ্গে চীনের যে বৈদেশিক বাণিজ্য সেটা অনেকটা পরিমাণে বেড়ে যাবে এই বেসিক কাস্টমস ডিউটি লোয়ার হওয়ার কারণে? কারণ ভারতের তো এর মেইন জন্য কিছু যে হবে। কাঁচামাল সাপ্লায়ার তো চীন, তার মানে হ্যাঁ, তা ভারত। এতে কিছু হবে না। চীন ভীষণ বড়, যেটাকে বলা হয় যে বৈদেশিক বাণিজ্যে খুব বড় একটি দেশ। তার বৈদেশিক উৎপাদনের মধ্যে, বৈদেশিক বাণিজ্যের মধ্যে চীনের অংশ একদম ওপরের দিকে, আমরা সেখানে একদম নিচের দিকে। কাজে আমাদের সাথে চীনের সবকিছু বাণিজ্য চীনের কথাই ঠিক হয়, আমাদের দেশের নীতির উপর নির্ভর করে না। ঠিক আছে, এবারে এবারে আসি দেশীয় ব্যাপারে। আপনার কি দেখে মনে হচ্ছে যে এই যে গত বছর বাজেটের যখন বিভিন্ন স্কিম ঘোষণা করা হচ্ছিল তখন দেখা গেল যাই বলা হয় না কেন তাতেই আসে বিহার এবং অন্ধ্রপ্রদেশ, এবছর ঘটনাচক্রে দেখা গেল যে অন্ধ্রপ্রদেশ কিন্তু বাদ গতবার। গেছে, বিহার কিন্তু এগিয়ে যাচ্ছে। বিহার আগে অত্যন্ত পশ্চাৎপর একটা স্টেট ছিল, কাজে বিহারের উন্নতিতে তো আমাদের কোনো আপত্তি হওয়ার কথা নয়, কিন্তু শুধুমাত্র বিহার এই ব্যাপারটা, এটা কি একটু দৃষ্টিকটুভাবে পক্ষপাতিত্ব? না, এটা আহ, পূর্ব ভারত বলেছেন, আসামও বলেছেন। আসামের কথাও বলেছে এক জায়গায়, আহ, বাজেট বক্তৃতার মধ্যে বলেছেন। তবে বিশেষ করে বিহার এসেছে, এটা ঠিকই। এগুলোর কারণ ঠিক সবসময় যে অর্থনৈতিক হয় তা নয়। আহ, তো পক্ষপাতিত্ব করতে গেলেও তো তার একটা রাজনৈতিক অর্থনৈতিক কারণ থাকবে, সামাজিক দৃষ্টিভঙ্গি থাকবে সেটা। এখন বিহারের যেহেতু এই জোট সঙ্গী এবং রাজ্যে কি ধরনের সরকার আছে, সেই একই দল কেন্দ্রে আছে কিনা, এগুলোর ওপর এরকম অনেক নীতি নির্ভর করে। তো এরকম বিহার ছাড়াও তো এরকম আরো অন্যান্য কাজে স্টেট আছে। এগুলো সেরকমই কিছু নীতি, যেখানে কিছু
গ্রিনফিল্ড এয়ারপোর্ট হ্যাঁ থেকে শুরু আছে, করে। কিন্তু হ্যাঁ এরকম কিছু কিছু এগুলো জোট সঙ্গীদের উপর নির্ভর করে, এবং কতটা লবিং এর যেটা যারা কেন্দ্রে আছে তাদের সাথে লবিং এর ওপর নির্ভর করে, যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তাদের, এগুলো সবটাই সেভাবেই হয়। সেই সেই লবিং এর ওপর এবং কেন্দ্রের সরকারকে ক্ষমতায় রাখতে কারা কতটা সাহায্য করবে, এটা সেভাবেই হয়। এগুলো এই ধরনের প- নীতিগুলো সেভাবেই হয়। একটা পশ্চিমবঙ্গ খুব তো। গুরুত্বপূর্ণ বিষয় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করব, যে সমস্ত রাজ্যের যেটা লাগে, যেটা হলো আগে তো রেল বাজেটটা আলাদা হতো, এখন তো রেল বাজেট আলাদা হয় না। কিন্তু এইবারে আমরা দেখলাম যে রেলের বাজেট বরাদ্দ গতবারের থেকে কমে গেছে। এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ লেগেছে, কারণ রেলের বাজেট বরাদ্দ কমে যাওয়ার অর্থ হলো রেল একমাত্র গণপরিবহন যা দেশের সব রাজ্যের সব মানুষের কাজে লাগে, বিশেষত পরিযায়ী শ্রমিকদের। সুতরাং এটা কিভাবে সরকারের মোকাবিলা করবে, কোন গণপরিবহন আবার নিয়ে আসবে, এটা সরকারের মাথা ব্যথা, এটা একটা মাথা ব্যথা কারণ হয়ে যাবে। বলুন। আচ্ছা, এবারের বাজেটে আপনি কি দেখলেন যে আগে যখন প্রাক বাজেট আলোচনা করেছিলাম তখন আমি বলেছিলাম যে শিক্ষা, স্বাস্থ্য এ সমস্ত ব্যাপারে যে খরচ যে মানে ধার্য করা হয়েছে, যে বাজেট অ্যালোকেশন হচ্ছে, সেটা কি সন্তোষজনক? যেমন পার্টিকুলারলি বলি যে হেলথের ক্ষেত্রে যে মানে বলা হচ্ছে 10,000 অ্যাডিশনাল মেডিকেল সিট হবে 25-26-এ, এবং 75,000 সিটস করা হবে নাকি আগামী 5 বছরে। আর 200টা নিউ ক্যান্সার সেন্টার হবে, আর 50টা অটল টিঙ্কারিং ল্যাবস ইন গভর্নমেন্ট স্কুলস। এই হচ্ছে টোটাল হেলথ কেয়ারের হাইলাইট। তা আপনার কি মনে হয় এটা মানে কম্প্রিহেন্সিভ হেলথ প্ল্যানিং হিসাবে এটা যথেষ্ট, বা এটা জাস্ট একটা মানে প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল? আমি স্বাস্থ্যের ব্যাপারে একটা জায়গায় খুঁজে পাইনি, সেটা হচ্ছে সিনিয়র সিটিজেন হেলথ ইন্স্যুরেন্স স্কিম। এটাতে কোনো টাকাই বরাদ্দ নেই। আর আম, আরেকটি বিষয় হচ্ছে যে স্বাস্থ্য বাজেট বা শিক্ষার বাজেট, সেটা এখনো পর্যন্ত গোটা বাজেট বরাদ্দের খুব অল্প অংশ, মানে 1 থেকে 2-3% মধ্যে থাকে। স্বাস্থ্যের অনেকগুলো বরাদ্দ একই জায়গায় আছে। এবারে এটাই ব্যাপার যে অনেকগুলো বাজেট বরাদ্দ একই জায়গায় রয়ে গেছে। এই একই জায়গায় রয়ে যাওয়াটা, শিক্ষাতে বলেছে যে সব স্কুলে ইন্টারনেট দেওয়া হবে, ব্রডব্যান্ড কিন্তু দেওয়া। স্কুল স্কুল শিক্ষার জন্য যে বাজেট বরাদ্দ সেটা তো বাড়লো না বিশেষ। এই একই জায়গায় বাজেট বরাদ্দ রয়ে যাওয়াটা খুব একটা চাপ দেওয়া বোঝায় না, কিভাবে সরকার মোকাবিলা করবে আমি জানি না। আর আহ, যেটা এতগুলো প্রোগ্রাম ছিল, এতগুলো প্রকল্প ছিল, কোনো প্রকল্পতেই কিন্তু বরাদ্দ বৃদ্ধি হয়নি। এইটা স্বাস্থ্য এবং শিক্ষার যে বরাদ্দগুলো বৃদ্ধি হওয়ার কথা ছিল, স্বাস্থ্য এবং শিক্ষা ছাড়া তো একটি মানব কল্যাণ বা জনকল্যাণমুখী বাজেট ভাবা যায় না। কিন্তু একই বরাদ্দ আছে অথবা কমে গেছে। সুতরাং বাজেটের দিক দিয়ে কোনো সহযোগিতা আসছে না। তাহলে কি বেসরকারি ক্ষেত্রের সহযোগিতা আসবে? প্রশ্ন সেখানেই। আচ্ছা, এবারে নিউক্লিয়ার পাওয়ারে আসি। আমাদের যে যে অপ্রচলিত যে সমস্ত যে শক্তি আছে তার মধ্যে তো ধরুন সোলার এনার্জি বা নিউক্লিয়ার পাওয়ার তো তাদের মধ্যে পড়ছে। তাই এবারে দেখা গেল বাজেটে যে সোলার এনার্জির ব্যাপারে সেভাবে কিছু বলা হয়নি, কিন্তু 100 জিগাওয়াট নিউক্লিয়ার এনার্জিকে টার্গেট করা হচ্ছে, এবং তাদের জন্য প্রাইভেট সেক্টরের সঙ্গে কিন্তু জোট বেঁধে গভর্নমেন্ট প্রাইভেট পাবলিক একটা পাবলিক প্রাইভেট একটা এন্টারপ্রাইজ করার চেষ্টা চলছে। এতে কি আপনার মনে হয় যে 2008-এ যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবারেও সেই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এর মাধ্যমে? না, সেরকম কিছু না হলেও যেটা বলেছেন, একটু সৌর নিয়ে বলেছেন যে বাড়ির বাড়িতে সৌর প্যানেল লাগানো হবে, এরকম একটা কথা
বাজেট বক্তৃতায় তিনি বলেছেন। সমস্যাটা হচ্ছে বাজেট বক্তৃতাতে অনেক কথা বলা হয়েছে, পরে যখন বাজেটের তথ্য মিলিয়ে দেখছি সেখানে বরাদ্দে খোঁজ পাচ্ছি না। এটাই হয়েছে মুশকিল। এবং এই যে বেসরকারি হাতে হাতে মিলিয়ে প্রকল্প, আগে প্রকল্প আসুক, প্রকল্পটা বর্ণনা করুক সরকার, বলুন, তারপর তো তার ভালো মন্দ বা তা সেটা কিভাবে হবে সেটা মানুষ বিচার করবেন, দেশের মানুষ বিচার করবেন। কিন্তু প্রকল্পটাই সেভাবে, বেসরকারি প্রকল্পের কিভাবে তার কি হবে, তার ফলাফল কি, কিভাবে তারা সংগঠিত হবে, সেটাও তো মানুষকে বলতে হবে। সবই তো খোলামেলা ভাবে মানুষকে বলতে হবে। সমস্যা তো এখানেই, যে বাজেটে সেই খোলামেলা ভাবটাই আমরা যেন দেখতে পেলাম না। বক্তৃতা আর বাজেটের যে আমরা পার্থক্য। পরিসংখ্যান পাই, কোথাও পার্থক্য হয়ে যাচ্ছে। আর গতকাল আর্থিক সমীক্ষাতে স্পষ্ট করে যে দিশাগুলো বলেছিল, সেইটাকেও খুব একটা মান্যতা দিতে পারলো না বাজেট। গতবার সরকারেরই পেশ করা আর্থিক সমীক্ষা, তাতে খুব স্পষ্টভাবে কয়েকটা কথা বলা হয়েছিল, সেগুলোকেও মান্যতা দিতে পারলো না। এইখানে একটা মানে আর্থিক সমীক্ষা, বাজেট বক্তৃতা এবং বাজেট পরিসংখ্যান, তিনটে একটু খাপছাড়া হয়ে আসছে। তিনটের সাথে কোনো সামঞ্জস্য থাকছে না। এখানেই সমস্যা। আর দুটো ইস্যু টাচ করব। একটা হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচারে তো ফার্মারদের হুম। উন্নতির জন্য তো নানা রকম স্কিম তো করা হচ্ছে, কিন্তু এগ্রিকালচারাল সেক্টর থেকে আমাদের কোষাগারে তো কোনো কর তো আসে না। আপনার কি মনে হয় যে এখানে এই জায়গাটাকে এবারে একটু ধরা উচিত? 5 লাখের কৃষি কর ওপরে। তো আরেকটি হ্যাঁ, প্রত্যক্ষ করের জায়গা, সেখানে তো নিশ্চয়ই আসা উচিত। কিন্তু তার আগে বলুন যে এই যেটা ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি সম্পর্কে তো একটি কথাও বলা হলো না। দু তিন চারটি বাজেটের আগে তো এই অর্থমন্ত্রী বলেছিলেন এমএসপির কথা, তারপরে তো আর কিছু বললেন না উনি। উনিই তো বলেছিলেন আগে, অতীতে এমএসপি দিচ্ছেন, যদিও হিসেবটাতে একটু বিতর্ক ছিল। কিন্তু এমএসপির তো কোনো উল্লেখও করলেন না বাজেটে। ন্যূনতম সহায়ক মূল্যের কথা, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, সেটা নিয়ে তো কোনো কথাও বললেন না, যদিও আগে উনি বলেছিলেন। হিসেব নিয়ে, দেশের মধ্যে ফসলের মূল্য নিয়ে কোনো কথাই বলা হলো না, যেখানে ফসলের দাম নিয়েই সমস্যা চলছে গোটা দেশে। এইটাই হচ্ছে বিষয়। আর কৃষি ক্ষেত্রেও তো আবারও ওই এক ব্যাপার, বরাদ্দ কমে গেছে বা বরাদ্দ একই আছে। সারের ক্ষেত্রে তো বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, সারের ক্ষেত্রে। না, কিন্তু হরিয়ানার যে চাষি এই তো আর হচ্ছে বিষয়। হরিয়ানার চাষি আর পশ্চিমবঙ্গের চাষির মধ্যে তো অনেক পার্থক্য আছে। আপনি যে কথাগুলো বলছেন সেগুলো অনেকটা হয়তো পশ্চিমবঙ্গের চাষির জন্য হয়তো উপযুক্ত, কিন্তু হরিয়ানার চাষি যারা বিশাল বিশাল মানে মানে জমির যারা মালিক, তারা তো আপনার ব্যাংক লোনও পাচ্ছেন, ব্যাংকের টাকা তো শোধও করছেন না, ইলেকট্রিসিটি ফ্রি পাচ্ছেন, এবং তারপরে যে ইনকামটা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে তার থেকে অনেক বেশি মানে কর জমা দিচ্ছেন কিন্তু একটা সরকারি কর্মচারী। এই জায়গাটাই আমি বলার চেষ্টা করছিলাম। আসলে এখানে না একটু ধোঁয়াশা কাজ করে। পাঞ্জাব হরিয়ানা বলতেই আমাদের মনে হয় যে ওই সবুজ বিপ্লবের পরবর্তী সময়, সুতরাং ওইখানে উন্নত কৃষি ব্যবস্থা, সে ব্যবস্থা ভেঙে গেছে অনেক দিন। এখন কিন্তু ওখানে পাঞ্জাব হরিয়ানাতে ক্ষুদ্র জোতের চাষির সংখ্যা অনেক বেশি। ঠিকই ভূস্বামী রয়েছেন, ঠিকই বড় জোতের মালিক রয়েছেন, তাদের নিশ্চয়ই কৃষি আয়ের মধ্যে আনা উচিত। কিন্তু ওখানে ক্ষুদ্র জোতের চাষির সংখ্যা অনেক বেশি। তা না হলে পাঞ্জাব থেকেও কৃষক আত্মহত্যার খবর আসে, পাঞ্জাবেও এখন কৃষক আত্মহত্যার কথা আসে। এবং এই ন্যূনতম সহায়ক মূল্যের কথা তো পাঞ্জাব হরিয়ানা থেকেও এসেছে। সেই ফার্মারদের। ন্যূনতম সহায়ক হুম। মূল্যের কথা যেরকম মহারাষ্ট্রের বলছে, কিন্তু ওখান থেকেও তো এসেছে। কৃষি বিলের এগেনস্টে তারাই তো সব কাজেই থেকে বেশি লড়েছে। একই জায়গায়
এবং না, কৃষি বিলের বিরুদ্ধে তো মহারাষ্ট্র, অন্ধ্র সব জায়গার কৃষকেরা বলেছিলেন। কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়টি, সেটা আগের বাজেটে থাকলেও আগের আগের বাজেটেও ছিল। কিন্তু এইবারের যে শেষ দুটো বাজেট, তার মধ্যে কোনো প্রতিফলন দেখা গেল না। আর এই এইটাই যে আর এই যে এ নিয়ে হয়তো যেটা হয় বহির্ভূত বেশি নীতি ঘোষণা করা হয়। এই তো উনি বললেন যে ইনকাম ট্যাক্সের নীতি সামনের সপ্তাহে ঘোষণা করবেন। বাজেট বহির্ভূত নীতিগুলো খুব নীতি নির্ধারক হয়ে যায়, বাজেটের গুরুত্বটা চলে যায়। গুরুত্বটা চলে যায়। আর এই যে ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সে 74% এফডিআই হুম। থেকে সেটা বেড়ে 100% হলো। এবং এর জন্য কি কোনো শর্ত রাখা হয়েছে যে এই এদের ইনভেস্টমেন্ট 100% দেশের মধ্যে হতে হবে, এই ধরনের কোনো শর্ত কি রইলো? এরকম কিছু দেখতে পেলাম না, এখনো পর্যন্ত দেখতে পেলাম না। এটা বীমা ক্ষেত্রে অনিশ্চয়তা বাড়ালো, সাধারণ মানুষের জন্য অনিশ্চয়তা বাড়ালো। বীমা ক্ষেত্র খুলে দিলেও কিন্তু বেসরকারি বিনিয়োগের থেকে এখনো পর্যন্ত আমাদের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে এই বীমা ক্ষেত্রে। বীমা ক্ষেত্রে এখনো পর্যন্ত মানুষের ভরসার জায়গা। এবং শুধু তাই নয়, যারা ভালো মতো ভাবে উৎপাদন বৃদ্ধি করে চালিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমাদের রাষ্ট্রায়ত্ত বীমা ক্ষেত্রগুলো, এলআইসি, জিআইসি, এগুলোই। সুতরাং এখনো পর্যন্ত অনেক ছাড় দেওয়ার পরেও বেসরকারি বীমা ক্ষেত্র কিন্তু সুবিধা করতে পারেনি, বিদেশি বীমা ক্ষেত্র সুবিধা করতে পারেনি আমাদের দেশে। তার মানে এটা তাদের কাছে মানুষ ভয় দিয়ে আসেনি, বিশ্বাসযোগ্যতা তারা এখনো অর্জন করতে পারেনি। এখনো অর্জন করতে পারেনি বাজারে। তাই বাজার দেখে তাই মনে হয় যে এখনো পর্যন্ত সেই বিশ্বাসযোগ্যতা তারা অর্জন করতে পারেনি। প্রতিটা বাজেটেই মহিলা এবং এসসি এসটিদের জন্য কিছু না কিছু স্পেশাল ঘোষণা থাকে। এবারে তো মহিলাদের জন্য তো সেভাবে তো কোনো স্কিম তো কিছু দেখতে পাচ্ছে না। এসটির জন্য যে বাজেট বরাদ্দ সেটা ওই একই আছে। আর যেটাকে জেন্ডার বাজেট বলা হয়, জেন্ডার বাজেটে বৃদ্ধি সামান্য হলেও সেটা ওই মোট বাজেট বরাদ্দের ওই আহ, খুব অংশ, 1.4% অংশ আছে। আর শুধুমাত্র মহিলাদের জন্য স্কিম, সেটা আছে 2% মাত্র মোট বাজেটের মধ্যে, খুব ছোট অংশ। কারণ মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড, যেটা মহিলা ও শিশুর যে দপ্তর, সেই দপ্তরের বাজেট বরাদ্দের যে ব্যয়, সেটা 0.53% মোট ব্যয় বরাদ্দের। সুতরাং তার এর গুরুত্ব খুব কম, ভীষণ 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 কম গুরুত্ব। কাজে এটা একেবারেই পাশেও নয়, একেবারে তলানিতে পড়ে পড়ে থাকা একটি দপ্তর, এবং তলানিতে পড়ে থাকা এই প্রকল্প এগুলো। তাহলে প্রোগ্রামটা, আজকের আলোচনাটা এখানে শেষ করার আগে শুধু আপনার কাছে একটা লাইনে, এক দু লাইনে জানতে চাইবো, এই বাজেটটাকে যদি আপনাকে খুব সংক্ষেপে যদি এর একটা সারাংশ বলতে হয়, এটাকে কেমন বাজেট দেখলেন, আপনি কি বলবেন? সংকোচনমুখী বাজেট, এবং বাজেটে আহ, সাধারণভাবে রাজস্ব আয় বৃদ্ধির জায়গাগুলো, এটা তাদেরকে খুব কাজে লাগানো হয়নি। আর বাজেট বরাদ্দ বেশিরভাগ জায়গায় যে কারণে সরকার বাড়াতে পারেনি। আর্থিক ঘাটতির যে 4.4% বেঁধে রাখার কথা বলেছে, সেটাও আশা, সেটাও খুব সন্দেহের জায়গায়। কারণ যে জাতীয় উৎপাদন ধরে নিয়ে করা আনুমানিক জাতীয় উৎপাদন বৃদ্ধির হার, ওই বৃদ্ধির হার আদৌ হবে কিনা, যেখানে আমাদের বৃদ্ধির হার কমছে এবং সেটা নিয়ে আন্তর্জাতিক মহলেই সন্দেহ প্রকাশ করা হচ্ছে। সুতরাং সেটাও আমাদের সন্দেহের জায়গাতেই রয়েছে। আহ সংকোচনমুখী বাজেট, ঝুঁকিপূর্ণ বাজেট, এই বাজেট, এই জায়গাকে ধরে রাখা সরকারের পক্ষে কঠিন হবে। এইটুকুই বলবো। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার এই কথা থেকে দর্শকরা যেটুকু যা বুঝতে পারবেন, সেটাই এই প্রোগ্রাম করার যে উদ্দেশ্যটা কতটা সফল হলো তখনই বোঝা যাবে, যখন এখান থেকে দর্শকরা আপনার এই কথা থেকে অন্তত বাজেটটাকে অনুধাবন করতে পারবেন। অশেষ ধন্যবাদ। আবার কোনো প্রোগ্রামে আপনার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। নমস্কার।
নমস্কার।